গুলশান কলোনিতে তাণ্ডবের ঘটনার 10 দিন পরে অবশেষে পুলিশের জালে মাস্টারমাইন্ড মিনি ফিরোজ। তাকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়। নয়াদিল্লির আজমেরি গেট এলাকা থেকে পাকড়াও করা হয়। এবার নিউ দিল্লি থেকে মিনি ফিরোজকে কলকাতায় আনা হচ্ছে। তাকে কলকাতায় এনে আদালতে পেশ করা হবে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কিভাবে পুলিশের জালে শেষ পর্যন্ত ধরা পড়লো এই মিনি ফিরোজ? দেখ, একেবারে গোটা বিষয়টা তোমায় জানাবো এবং তার আগে জানিয়ে রাখি, আজকে কিন্তু মিনি ফিরোজকে অর্থাৎ মোহাম্মদ ফিরোজ খান ওরফে মিনি ফিরোজ তাকে আদালতে পেশ করতে চলেছে পুলিশ, এবং সেটা হচ্ছে কলকাতার আলিপুর আদালতে তাকে পেশ করা হবে। আজকে দুপুরেই পেশ করা হবে এবং নিজেদের কাস্টাডিতে চেয়ে আবেদন জানানো হবে। কিভাবে জালে মিনি ফিরোজ, সেই বিষয়টা হচ্ছে যে গোটা যখন ঘটনাটি ঘটলো এবং সেই ঘটনা ঘটার একেবারে আগে থেকে পুলিশ মনে করছে গোটাটা যে পরিকল্পনা করাই ছিল এবং যে ব্লুপ্রিন্ট মিনি ফিরোজ তৈরি করে, এবং ঘটনার সময় অর্থাৎ যে সময় তুমি দেখেছো যে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করতে দেখা যায়, তার কয়েক ঘন্টা আগে মিনি ফিরোজ কলকাতা ছাড়ে এবং এই ব্লুপ্রিন্ট তৈরি করা হয় বলে মনে করা হচ্ছে এবং অভিযোগও তেমন রয়েছে। এবং সেই মতো মিনি ফিরোজ কলকাতা ছেড়ে কিন্তু অন্যত্র গা ঢাকা দেয়। কিন্তু তার পরবর্তীকালে বারবার দেখতে পাওয়া যাচ্ছিল তাকে যে সোশ্যাল মিডিয়াতে সে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। এমনকি গতকালকেও সকালবেলা দেখতে পাওয়া গেছে যে 4 বার সে তার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে নতুন এবং সেই স্ট্যাটাস দিচ্ছে যখন সকালবেলা 11:39 পর্যন্ত তাকে দেখতে পাওয়া গেছে এরকম স্ট্যাটাস দিচ্ছে। এবং সেক্ষেত্রে প্রশ্ন ওঠে যে একজন বারবার আসছে, নানা বক্তব্য পেশ করছে, পুলিশ তার নাগাল পাচ্ছে না। মাস্টার মাইন্ড হিসাবে মিনি ফিরোজকে চিহ্নিত করা হয়েছিল বা মিনি ফিরোজের কথাই কিন্তু উঠে এসেছিল। এবং এর পরবর্তীকালে যেমনটা জানা যাচ্ছে যে গতকাল সন্ধ্যে 6টার সময় নয়াদিল্লির আজমের ঘাট, সেই জায়গা থেকে মিনি ফিরোজ অন্যত্র গা ঢাকা দেওয়ার জন্য যাচ্ছিল বলে মনে করছেন তদন্তকারীরা, এবং সেক্ষেত্রেই আজমের ঘাট থেকে মিনি ফিরোজকে পাকড়াও করা হয়, গ্রেফতার করা হয়েছে এবং তাকে আজকেই কলকাতার আলিপুর আদালতে পেশ করবে পুলিশ। এবং এক্ষেত্রে যেমনটা মনে করা হচ্ছে, পুলিশের দাবি যে মিনি ফিরোজ যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকছিল, যে বিষয় সেটা হচ্ছে প্রযুক্তির ব্যবহার করছিল একেবারে। এক্ষেত্রে কিন্তু যেটা পুলিশ জানাচ্ছে যে মোবাইলের মধ্যে সিম কার্ড না ব্যবহার করেই সে কিন্তু ওয়াইফাই বা ভিওআইপির মাধ্যমে এই যোগাযোগ রাখছিল বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল, যার জন্যই কি হচ্ছিল কি মিনি ফিরোজের লোকেশন পুলিশ পাচ্ছিল না। এর পরবর্তীকালে মিনি ফিরোজ বা মিনি ফিরোজের যারা সাগরেদ রয়েছে তাদের কাছ থেকে নানা তথ্য পাওয়া এবং সেক্ষেত্রে থেকে বিভিন্ন জায়গায় যে জায়গায় মিনি ফিরোজ পালাতে পারে, তার মধ্যে বিহার ছিল, উত্তরপ্রদেশ ছিল, তার মধ্যে ছিল দিল্লিতে ছিল, সেই সমস্ত জায়গায় লালবাজারের গোয়েন্দারা ওস পেতে থাকে এবং অবশেষে জালে মিনি ফিরোজ। ধন্যবাদ। 11ই সেপ্টেম্বর গুলশান কলোনিতে আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব চালিয়েছিল দুষ্কৃতীরা, যার মাস্টারমাইন্ড ছিল এই মিনি ফিরোজ। তারপর বিগত 10 দিন ধরে পুলিশের কাছে অধরা থাকলেও মিনি ফিরোজ কিন্তু সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সক্রিয় ছিল। একের পর এক হুমকি হুঁশিয়ারি দিয়ে সে ভিডিও পোস্ট করেছিল। और आपने हमारा शांत रूप देखा है महोदय। आशा करते हैं कि हमारा रौद्र रूप देखने को ना मिले, अन्यथा जन्म का पश्चाताप मृत्यु तक रहेगा। श्री शांतो कुमार घोष जो मुझे एंटी सोशल बता रहे हैं, तो याद है कुछ इलेक्शन पीरियड में ये एंटी सोशल को लेके घूरते थे भाई आप। हम खुद टेढ़ा है, हमसे सीधा से बात कीजिएगा, हम सीधा है। टेढ़ा से बात कीजिएगा तो हम बहुत बड़ा टेढ़ा है। हम बात बहुत है, ज्यादा हमको उंगलीबाजी कीजिएगा ना तो फाइल बना के रखा है, हमको मालूम कहाँ कहाँ देने का है, इसलिए ना हमसे लगने का नहीं। मेरे एक बड़े भाई है जिनका नाम मोहम्मद सनवाज खान है, वो मुझे 10 दिन पहले, लगभग 1 हफ्ता 10 दिन पहले फ़ोन किए थे कि बाबू हम बिहार जाएंगे 11 तारीख को, तो तुम्हारा जो कुछ पेपर का काम है तो तुम चलोगे? हम भागे हुए नहीं मेरे भाई, हम कुछ काम से आए थे, मेरा काम अभी तक हुआ नहीं है। अभी देखिए ये गोली बम चला, अभी परेशानी है क्योंकि हम जानते हैं घर से हट के रहना पड़ेगा, क्योंकि ये मेरे साथ हो चुका था पहले। आज से 2 साल 3 साल पहले एक और झमेला हुआ था जिसमें हम नहीं थे। अच्छा, हम मास्टरमाइंड ऐसा नहीं बोला यार, मास्टरमाइंड कितने बड़े हम मास्टरमाइंड है, तो बात के बाद तो बोल के फायदा नहीं है।
গুলশান কলোনিতে 11ই সেপ্টেম্বর এই দাপাদাপির ঘটনা একেবারে সামনে আসে, ভিডিও ফুটেজও আপনারা দেখলেন। আর 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি কিন্তু দাবি করেছেন অন্তত 2 মাস আগে পুলিশকে জানানো হয়েছিল, পুলিশ যদি এই সমাজ বিরোধীদের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা নিত তাহলে এই দিন দেখতে হতো না। আমরা গত 2 মাস ধরে কন্টিনিউয়াস পুলিশকে বলে আসছি, যে আমি নিজে বলেছি যে এখানে এই জিনিসগুলো ঘটছে, বাইরে থেকে ক্রিমিনালরা এখানে আসছে, এখানে শেল্টার হচ্ছে, এখানে অস্ত্র বাইরে থেকে আমদানি করা হচ্ছে, আমি বারবার করে পুলিশকে জানিয়েছিলাম। উৎসবের মরশুমে খানিকটা স্বস্তি, দাম কমছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের। মুদিখানা থেকে একাধিক নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে কমছে জিএসটির হার। অন্যদিকে সিগারেট, চুরুটের মতো একাধিক তামাকজাত পণ্যের ওপর বেড়েছে জিএসটি। সব মিলিয়ে জিএসটির নতুন সংস্কার ঘিরে সাধারণ মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া? সাধারণ মানুষের যেটা ভালো হবে সেটা করলেই ভালো। যদি আমাদের এই যে এখন যে 4টে স্ল্যাবের জিএসটি ছিল সেটা যদি এখন 2টো স্ল্যাব হচ্ছে, একটা যখন সিন যেটা হবে ট্যাক্স সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি সেটা উপকার হয় নিশ্চয়ই ভালো হবে। সে আগামীকালে কমলে তো ভালো, কাস্টমারের সুবিধা হবে, আমাদেরও ইনভেস্ট কমবে। এখন যদি কমে তাহলে ভালো। পুজোর মুখে জিএসটি ধামাকা। জিএসটি কাঠামোয় বড়সড় রদবদলের জেরে সোমবার থেকে দাম কমছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের। ফলে উৎসবের মৌসুমে খানিকটা স্বস্তি নিঃশ্বাস ফেলছে মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল হয়ে যাওয়া সাধারণ মানুষ। সোমবার থেকে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং মুদিখানা জিনিসপত্র 5% জিএসটি হারের আওতায় পড়বে। যেমন কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, তেল, চিজ সহ দুগ্ধজাত পণ্যের উপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। সয়া মিল্কের জিএসটি কমে হচ্ছে 5%। চা কফির জিএসটিও 18 থেকে কমে হচ্ছে 5%। বাদাম, পেস্তা, কাজু, খেজুর ইত্যাদি শুকনো ফল, চকোলেট, পেস্ট্রি, কেক, বিস্কুট, জ্যাম, পাস্তা, স্প্যাগেটি, নুডলস, কর্নফ্লেক্স সহ অন্যান্য দানা শস্য থেকে তৈরি ফ্লেক্স, ফলের রস, আচার, কফি, কারি পেস্ট, মেয়োনিজ, স্যুপ, ব্রথ, কৌটোজাত মাছ ও মাংসে জিএসটি লাগতো 12 থেকে 18%, এখন লাগবে মাত্র 5%। অন্যদিকে প্যাকেটজাত পনির বা ছানা, টেট্রা প্যাক দুধ, বিভিন্ন নামে পাওয়া যায় এরকম ভারতীয় রুটি, চাপাতি, পিৎজার ওপর এখন থেকে কোনো জিএসটি লাগবে না, যাতে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই। তাদের মধ্যে একজন লেকটাউনের বাসিন্দা রিক্তনু দাস। মাসে একটা মোটা টাকা খরচ করতে হয় মুদিখানা এবং খাদ্যদ্রব্যের জন্য। জিএসটি কমায় কিছুটা সুরাহা হবে বলে মনে করছেন তিনি। অবশ্যই তো স্বাভাবিক, সবার সুবিধা হবে। যখন এই অ্যামাউন্টটা যখন আমি গ্রস একটা অনেক অ্যামাউন্টে যখন আমি ভুসিমাল বা সমস্ত কিছু কিনবো, তখন তো স্বাভাবিকভাবে সংসারে একটা ব্যাপক এফেক্ট পড়বে। আমরা তখনই বুঝতে পারবো যে কতটা মানে এটা সুবিধা হচ্ছে। মানে আমি যদি একটা সামান্য কিছু কিনতে যাই তখন আমি বুঝতে পারবো না, লামসাম অ্যামাউন্টে যদি অনেক কিছু কিনি, যেমন ঘরের ভুসিমাল যেরকম আছে, তখন আমরা বুঝতে পারবো যে সত্যিই কতটা অ্যামাউন্ট আমাদের সবে কাজে লাগছে আর কি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যদি কমে আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে অবশ্যই অনেক উপকার হবে। শুধু খাবার জিনিসই নয়, মাথার তেল থেকে শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান থেকে শেভিং ক্রিমের জিএসটি 18 থেকে কমে হচ্ছে 5%। দাম কমছে নিমকির প্যাকেট, ভুজিয়া, বাসন, শিশুদের ফিডিং বোতল, ন্যাপকিন, ক্লিনিক্যাল ডায়াপারের। সুবিধা তো হবে, যেগুলো ডেইলি মানে এসেনশিয়াল কমোডিটিস দাম কমলে তো সুবিধা হবে না। সেভিংস হবে ডেফিনেটলি, যেটা আমি রোজ কিনতে হয়, পাউরুটি, মাখন, বিস্কুট, যেগুলো ডেইলি নেসেসিটি গুড, সেগুলো তো কমলে তো ডেফিনেটলি ভালো। একাধিক পণ্যের দাম কমলেও সোমবার থেকে দামি হচ্ছে বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়, সিগারেট, চুরুট, তামাকজাত যাবতীয় পণ্য। সমীরণ পাল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।